শহীদ সেনা দিবসে সামরিক কবরস্থানে শ্রদ্ধা। 16 বছরেও পিলখানা হত্যার বিচার শেষ না হওয়ায় হতাশা। দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংসের ষড়যন্ত্রে জড়িতদের মুখোশ উন্মোচনের দাবি। আমরা চাই সুষ্ঠু বিচার, পর্দার আড়ালে যারা ছিল তাদেরকে বের করে নিয়ে আসা। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। আমরা কমিশন করে দিয়েছি, তাদের রিপোর্টের বেসিসে বিচার আওতায় না আসে। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজশ করে তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান সেনা প্রধানের। বললেন, দেশের অরাজক পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়িতে বিপন্ন হবে সার্বভৌমত্ব। ডিসেম্বরের মধ্যে ভোটের আশা। এই বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। নিজেরা হানাহানির মধ্যে ব্যস্ত, একজন আরেকজনের বিরুদ্ধে বিষোদ্গারে ব্যস্ত। There should be free, fair and inclusive election, and that election should be within December or দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময় সঙ্গে আছে আমি ইমদাদুল হক এবং আমি সাদিক হাসান ইমন। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে এনার কাজটা করতে পারবে। একটু হয়রানি। আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। জন্ম মৃত্যু ওয়ারিশান সনদ পেতে ভোগান্তি চরমে। জনপ্রতিনিধি না থাকায় দুরবস্থা। চ্যালেঞ্জ কাটাতে দ্রুত সিটি ও পৌর নির্বাচন হওয়া উচিত বললেন উপদেষ্টা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল আপিল বিভাগে। জামায়াত নেতা এটিএম আজহারের লিভ টু আপিলের সুযোগ পাবেন কিনা আদেশ কাল। 18 বছর আইনি লড়াইয়ের পর খুলল 85 উপজেলা নির্বাচন কর্মকর্তার। সব সুযোগ সুবিধা সহ চাকরি ফেরত দেওয়ার নির্দেশ আপিল বিভাগের। উচ্ছ্বসিত ভুক্তভোগীরা। যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন এসেছে কিনা খতিয়ে দেখবে এনজিও ব্যুরো, জানালেন অর্থ উপদেষ্টা। দেশের স্বার্থ বিরোধী তহবিল আশা ঠেকাতে ব্যবস্থা নেওয়ার আশ্বাস। এবং 5 দাবিতে আজও কর্মবিরতিতে বিভিন্ন মেডিকেলের ইন্টার্ন চিকিৎসকরা। সেবা ব্যাহত হয় দুর্ভোগের রোগীরা। একাডেমিক শাটডাউনে স্থবির শিক্ষা কার্যক্রম। জাতীয় শহীদ সেনা দিবসে বনানীতে সামরিক কবরস্থানে ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। শ্রদ্ধার্ঘ্য নিবেদন শেষে পিলখানা হত্যাকাণ্ডের ন্যায় বিচার নিশ্চিতের আহ্বান জানান শহীদ পরিবারের সদস্যরা। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, সঠিক বিচার নিশ্চিতে চেষ্টা করছে অন্তর্বর্তী সরকার। পিলখানা হত্যাকাণ্ডের পেরিয়েছে 16 বছর। 57 সেনা কর্মকর্তার স্বজনের চোখের জলে কেটেছে বহু রাত, বহুদিন। এত বছর পরে হলেও এসেছে কিছুটা প্রশান্তি। এবছরই প্রথম জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে পালন করছে দেশ। মঙ্গলবার সকালে দিবসটি উপলক্ষে রাজধানীর বনানীতে সামরিক বাহিনী কবরস্থানে রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার পক্ষে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তাদের সামরিক সচিব। পরে শহীদদের প্রতি শ্রদ্ধার্ঘ্য নিবেদন করেন স্বরাষ্ট্র উপদেষ্টা, 3 বাহিনীর প্রধান, জননিরাপত্তা বিভাগের সিনিয়র সচিব, বিজিবি মহাপরিচালক ও শহীদ পরিবারের সদস্যরা। 16 বছরের অপেক্ষায় আক্ষেপের স্তূপ জমেছে শহীদ পরিবারের। তবুও দিনটিকে শহীদ সেনা দিবসের মর্যাদা দেয়ায় সন্তুষ্ট স্বজনরা। বলছেন, এবার প্রয়োজন ন্যায় বিচার। আমরা যেই বিষয়টা এই মুহূর্তে যে দাবিটা নিয়ে আমরা অ্যাকচুয়ালি সোচ্চার হব, সেটা হচ্ছে যে সঠিক বিচার। এবং সেই সঠিক বিচারটা হবে তখনই যখন কিনা যে স্বাধীন তদন্ত কমিশন হয়েছে, সেই স্বাধীন তদন্ত কমিশন সক্ষম হবে পেছনে ষড়যন্ত্রকারীদেরকে বের করে নিয়ে আসতে। কিন্তু এখন তো অবশ্যই বিচার চাবো এবং সুষ্ঠু বিচার। যে বিচারে যারা নেপথ্যে ছিলেন তাদের মুখ উন্মোচিত হোক। বাধা এখনো থাকবে, এটা বুঝি। অনেক লোক এখানে কিন্তু জড়িত, কিছু কিছু লোক এখনো সার্ভিং হতেও পারে। এই কমিশনের মাধ্যমে
ইনশাল্লাহ এই ঘটনার যারা মাস্টারমাইন্ড ছিল তাদের নামটি উঠে আসবে এবং তাদেরকে বিচারের আওতায় নিয়ে আসা হবে বলে আমরা শহীদ পরিবার আমরা বিশ্বাস করি। শ্রদ্ধা জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, পিলখানা হত্যাকাণ্ডের সঠিক বিচার নিশ্চিতে যথাসাধ্য চেষ্টা চলছে। কমিশনটা যেন সঠিকভাবে কাজ করেন এবং যারা দোষী তাদের যেন তারা ভালোভাবে করতে পারে, এই জন্য কিন্তু এটা করা হয়েছে এবং তারা তাদের রিকমেন্ডেশনের উপরে বেস করে আমরা পরবর্তী অ্যাকশনটা নিব। স্বজনদের প্রত্যাশা, প্রতি বছর এই দিনটি এবারের মতোই যথাযোগ্য মর্যাদায় পালিত হবে। পিলখানা হত্যাকাণ্ড ঘটার প্রায় 15 বছর 10 মাস পর গঠন করা হয়েছে জাতীয় স্বাধীন তদন্ত কমিশন। এই কমিশন কারো পক্ষপাত দুষ্ট হয়ে নয়, কাজ করবে ন্যায় বিচারের স্বার্থে, এমনটাই প্রত্যাশা সকলের। ধ্রুব ব্যানার্জি, সময় সংবাদ, ঢাকা। জাতীয় শহীদ সেনা দিবসে বনানী সামরিক কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। তারা বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে পিলখানা হত্যা, উদ্দেশ্য ছিল দেশের নিরাপত্তা ব্যবস্থা ধ্বংস করা। এ সময় প্রকৃত সত্য বের করে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতের তাগিদ দেন রাজনীতিবিদরা। শোকাবহ 25 ফেব্রুয়ারি 2009 সালের এই দিনে রাজধানীর পিলখানায় বিডিআর বিদ্রোহের নামে নৃশংসভাবে হত্যা করা হয় 57 চৌকস সেনা কর্মকর্তা ও 17 বেসামরিক নাগরিককে। নির্মম ও ভয়ঙ্কর এই হত্যাযজ্ঞের মাধ্যমে দেশের ইতিহাসে রচিত হয় কলঙ্কিত অধ্যায়। সেই ক্ষত আজও পীড়া দেয় দেশবাসীকে। মাননীয় প্রধান উপদেষ্টার পক্ষে এবছর থেকে পিলখানা ট্র্যাজেডির দিনটিকে জাতীয় শহীদ সেনা দিবস হিসেবে পালন করা হচ্ছে। রাজধানীর বনানীতে সামরিক কবরস্থানে শহীদ সেনা পরিবারের পাশাপাশি ফাতিহা পাঠ ও পুষ্পস্তবক অর্পণ করেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। পুষ্পস্তবক অর্পণ শেষে রাজনীতিকরা জানান, দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব ও সেনাবাহিনীকে ধ্বংস করার জন্যই পিলখানা হত্যাকাণ্ড ঘটিয়েছিল আওয়ামী লীগ। এর পেছনে যেসব কুশীলবরা জড়িত সেটা জাতির সামনে উন্মোচন করা দরকার। আমরা মনে করি এই ঘটনা শুধু দেশের অভ্যন্তরীণভাবেই ঘটেছে এবং অভ্যন্তরীণ শক্তি জড়িত সেটা নয়, এর সাথে বহিঃশক্তি জড়িত। শহীদ সেনা সদস্যদের কবর জিয়ারত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগের যোগসূত্রে হয় পিলখানা হত্যাযজ্ঞ। হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ তারা অত্যন্ত পরিকল্পিতভাবে এই ঘটনাটির সঙ্গে যোগ সাজেশ করে যথাসময়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করে তারা এই ঘটনাগুলো ঘটতে দেন। 2 দিন ধরে বিডিআর পিলখানাতেই হত্যাযজ্ঞ চলে। দেশের নিরাপত্তা ব্যবস্থা নষ্ট করতেই চৌকস সেনা কর্মকর্তাদের হত্যা করা হয় বলে জানান মির্জা ফখরুল। তারা চক্রান্ত করে 57 জন সেনা কর্মকর্তাকে নির্মমভাবে হত্যা করে এবং একটা তছনছ করে দেওয়ার একটা অবস্থা সৃষ্টি করে সমগ্র নিরাপত্তা ব্যবস্থাকে। এ সময় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান রাজনীতিবিদরা। সরকার এবং সেনাবাহিনী তাদের পরিবারের সঙ্গে আছে। আলতাফ হোসাইন, সময় সংবাদ, ঢাকা। পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট না করার আহ্বান জানিয়েছেন সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান। জানান, হত্যাকাণ্ডের সঙ্গে রাজনৈতিক ও বিদেশি শক্তির সংশ্লিষ্টতা খতিয়ে দেখতে গঠন করা হয়েছে তদন্ত কমিশন। জাতীয় শহীদ সেনা দিবস উপলক্ষে এক অনুষ্ঠানে তিনি আরও বলেন, দেশের অরাজক পরিস্থিতিতে কাঁদা ছোড়াছুড়ি করলে বিপন্ন হবে গণতন্ত্র ও সার্বভৌমত্ব। ডিসেম্বরের মধ্যে নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশাও জানান সেনাপ্রধান। 2009 সালের 25 ফেব্রুয়ারি পিলখানায় নির্মম হত্যাকাণ্ডের শিকার হন সেনাবাহিনীর 57 জন চৌকস কর্মকর্তা সহ 74 জন। হত্যার 16 বছর পরও বেদনার স্মৃতি নিয়ে বেঁচে আছেন শহীদ সেনা পরিবারের সদস্যরা। মঙ্গলবার সকালে মহাখালীর রাওয়া ক্লাবে শহীদদের স্মরণে দোয়া মাহফিল ও ফটো এক্সিবিশনের আয়োজন করা হয়। শহীদ সেনা পরিবারের আয়োজিত এই প্রদর্শনীতে উঠে আসে কর্মক্ষেত্রে শহীদদের বীরত্বগাথা সহ নানা স্মৃতি। এক্সিবিশন ঘুরে দেখেন সেনা, নৌবাহিনী ও বিজিবি প্রধান সহ উচ্চপদস্থ কর্মকর্তারা। বক্তব্যে সেনাপ্রধান বলেন, পিলখানা হত্যার বিচার প্রক্রিয়া নষ্ট করবেন না। এ ঘটনায় তৎকালীন রাজনৈতিক শক্তি ও বৈদেশিক শক্তির সংশ্লিষ্টতা আছে কিনা তদন্ত কমিশনকে তা খতিয়ে দেখার আহ্বান জানান। বিচারিক প্রক্রিয়াকে নষ্ট করবেন না। যে সমস্ত সদস্য শাস্তি পেয়েছে তারা শাস্তি পাওয়ার যোগ্য। এখানে কোনো রাজনৈতিক নেতৃবৃন্দ এর মধ্যে উপস্থিত ছিল কিনা, ইনভলভ ছিল কিনা, বাইরের কোনো শক্তি এর মধ্যে ইনভলভ ছিল কিনা, সেটার জন্য কমিশন করা হয়েছে। দেশের অরাজক পরিস্থিতিতে কাদা ছোড়াছুড়িতে গণতন্ত্র ও সার্বভৌমত্ব বিপন্ন হতে পারে, সতর্ক করে ঐক্য ধরে রাখার আহ্বান জানান সেনাপ্রধান। ডিসেম্বরের মধ্যে সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের আশা জানান তিনি। র্যাব, বিজিবি, ডিজিএফআই, এনএসআই,
প্যানিকড। দোষীদের বিচারের আওতায় আনতে হবে, এমনভাবে কাজটা করতে হবে যেন এই অর্গানাইজেশনগুলো আন্ডারমাইন না হয়। আমি যতবারই ডক্টর ইউনূসের সাথে কথা বলেছি, he completely agrees with me that there should be free, fair and inclusive election, and that election should be within December or এমন নৃশংস ঘটনার বিচারের প্রত্যাশা জানান নৌবাহিনী প্রধান। শহীদ সেনা পরিবারের আর্থিক সহায়তা প্রয়োজন হলে বিজিবি তা করবে বলে জানান বাহিনীটির প্রধান। শহীদ পরিবারের পরিবারবর্গের কোনো যদি সহায়তা বর্ডার গার্ড বাংলাদেশের করার সুযোগ থাকে আপনারা বলবেন, জানাবেন, আমি সর্বান্তকরণে সেটা করার চেষ্টা করব। বাস্তবতাটাকে মেনে নিয়ে জীবনটাকে এগিয়ে নেওয়ার তৌফিক এবং ধৈর্য দান করেন। শহীদদের স্মরণে এমন আয়োজনে আবেগ আপ্লুত ছিলেন বাহিনী প্রধান ও পরিবারের সদস্যরা। উম্মে হানি, সময় সংবাদ, ঢাকা। 16 বছর ধরে পিলখানা হত্যাযজ্ঞের বিভীষিকা তাড়িয়ে ফিরছে শহীদ সেনা কর্মকর্তাদের পরিবারকে। এবছর দিনটিকে শহীদ সেনা দিবস ঘোষণা করায় কিছুটা স্বস্তিতে স্বজনরা। তাদের আশা, এবার প্রকৃত ঘটনা উন্মোচন করবে তদন্ত কমিশন। নুরুল ইসলামের ছবিতে বিস্তারিত জানাচ্ছেন মাসুদুর রহমান। নেহরিন ফেরদৌসি পিলখানা হত্যাকাণ্ডে শহীদ কর্নেল মুজিবুল হকের স্ত্রী। পুরনো অ্যালবামে স্বামীর সঙ্গে কাটানো স্বর্ণালী সব মুহূর্ত বন্দী, কিন্তু চোখের সামনে স্বামীর নির্মম হত্যার দৃশ্য ভেসে উঠতেই ম্লান হয়ে যায় সবকিছু। উচ্ছৃঙ্খল জওয়ানদের থামাতে ব্যারাকে গিয়েছিলেন তৎকালীন ঢাকা সেক্টর কমান্ডার মুজিব। ব্রাশ ফায়ারে হত্যা করে 3 তলা থেকে নিচে ফেলে দেওয়া হয় তাকে। ভাবনায় তার অফিসার, তার দেশ, তার সৈনিকরা। আর 1 মাস পরে উনি রিটায়ার করতেন, যে রিটায়ারমেন্টের শেষ দিনটা উনি ওনার সৈনিকদের সাথে কাটাবেন, সৈনিকদেরকে থামানোর জন্য। ডিজি ভাই নাকি বলেছিলেন। তো ওখান থেকে ওকে মেরে 3 তলা থেকে ফেলে দেয়। আরেক শহীদ মেজর কাজী মোসাদ্দেক হোসেন। র্যাবের পোস্টিং ছিল তার। বিডিআরে থাকতে বীরত্বপূর্ণ কাজের জন্য পদক আনতে গিয়েছিলেন পিলখানায়, আর ফেরা হয়নি। মোবাইল অন করছিল, কিন্তু আমি গুলির শব্দ পাইছি, কিন্তু আমি তো বুঝি নাই যে এটা আমার হাজব্যান্ড মারা যাচ্ছে বা আমার হাজব্যান্ডকে কিছু করতেছে। আমি তো আর বুঝতে পারিনি। একটা মানুষের তো একটা গুলি যথেষ্ট, এতগুলো গুলি, ওকে তো 8টা গুলি করছে, আবার বেয়োনেট দিয়ে খোঁচানো। এই জিনিসগুলো তো আমরা ভুলবো না, যতই হোক এগুলো তো ভোলা যায় না। উত্তেজিত জওয়ানদের রুখতে একাই ছুটে যান বিডিআরের সুবেদার মেজর নুরুল ইসলাম। মৃত্যু নিশ্চিত জেনেও চালিয়ে যান লড়াই। তার বীরত্বের জন্য রাষ্ট্রীয় পদকে ভূষিত করার দাবি পরিবারের। আমার বাবার এই আত্মত্যাগের কারণে সরকার কিন্তু আমার বাবাকে 2010 সালে শহীদ ঘোষণা করে। তো আজকের এই দিনে আমার বাবার যে এত বড় একটি অবদান, আমরা সরকারের কাছে দাবি জানাবো যে আমার বাবাকে যেন বীরত্বসূচক রাষ্ট্রীয় খেতাবে ভূষিত করে। শহীদ সেনা পরিবারের জন্য স্বস্তি হয়ে এসেছে এবছর হত্যাযজ্ঞের দিনটিকে জাতীয় দিবস হিসেবে ঘোষণা। শহীদ সেনা অ্যাসোসিয়েশনের প্রত্যাশা, পিলখানা ট্র্যাজেডির রহস্য উন্মোচন করবে নতুন কমিশন। আমরা চাই এটা সঠিক বিচার জানি হয়, এবং এর পিছনে ইন্ধনদাতা যারা ছিল তাদের নামটা জানি আসে। কোনো চাপের মুখে এবারও যেন আর ন্যায় বিচার বঞ্চিত না হতে হয় সংশ্লিষ্টদের প্রতি, সে আহ্বান শহীদ সেনা পরিবারের। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে প্রশ্ন উঠল দেশের সর্বোচ্চ আদালতে। জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলামের আইনজীবীরা বলছেন, কোনো আসামির ক্ষেত্রেই মানা হয়নি আন্তর্জাতিক আইনের রীতিনীতি। উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিচারের নামে করা হয় অবিচার। বুধবার পর্যন্ত রিভিউ শুনানি মুলতবি করা হয়। ন্যায় বিচারের প্রত্যাশা দলটির নেতাকর্মীদেরও। 13 বছর ধরে কারাগারে জামায়াত নেতা এটিএম আজহারুল ইসলাম। এর মধ্যে 10 বছর ধরে আছেন কন্ডেম সেলে। তাই খালাস চেয়ে আজহারের রিভিউ শুনানি ঘিরে দলটির নেতাকর্মীদের দৃষ্টি ছিল সর্বোচ্চ আদালতের দিকে। মঙ্গলবার সকালে প্রধান বিচারপতির আদালতে শুরু হয় রিভিউ শুনানি। শুনানিতে প্রশ্ন ওঠে ৭১-এর মানবতা বিরোধী অপরাধের বিচারের মান নিয়ে। আজহারের আইনজীবী বলেন, বিচারটি ছিল উদ্দেশ্য প্রণোদিত। কোনো আসামির ক্ষেত্রে মানা হয়নি আন্তর্জাতিক আইনের প্রচলিত রীতিনীতি। করা হয় বিচারের নামে প্রহসন। প্রথাগত আন্তর্জাতিক আইন বাংলাদেশের যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালের ক্ষেত্রে প্রযোজ্য হবে না মর্মে অতীতের আদালত বলেছেন। এটাই আজকে রিভিউ হচ্ছে, শুধু জনাব এটিএম আজহারের ক্ষেত্রে নয়, অতীতের সবগুলো রায়। এই যে একটি ফাইন্ডিং তারা দিল এবং এই মানুষগুলোকে মৃত্যুদণ্ড দিয়ে এক্সিকিউট করা হলো, আজকে যদি সেই সব রায়গুলো এই পয়েন্টে রিভিউ হয়, তাহলে আন্তর্জাতিক আইনের অ্যাপ্লাই না করার কারণে যে অবিচার হয়েছে সেটা নতুন করে আবার প্রমাণিত হবে। বুধবার পর্যন্ত মুলতবি করা হয় রিভিউ শুনানি। তবে এর আগে ফয়সালা হবে আজহারকে লিভ টু আপিলের অনুমতি দেয়া হবে কি না।
এদিন আদালতে উপস্থিত ছিলেন জামায়াতের অনেক নেতাকর্মী। দলটির সেক্রেটারি জেনারেল বলেন, অবিচারের বিরুদ্ধে ন্যায় বিচার প্রত্যাশা করছেন তারা। আমরা আইনের প্রতি, আদালতের প্রতি সবসময় শ্রদ্ধাশীল, আমরা ন্যায় বিচারের প্রত্যাশী। আর এটা যেহেতু একটা সাবজুডিস ম্যাটার, আমাদের সিনিয়র লয়ার লিগ্যাল বিষয়গুলো খুব পরিষ্কার করে গণমাধ্যমের সামনে ব্যক্ত করেছেন। আমরা ন্যায় বিচারের জন্য অপেক্ষা করছি। মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে 2014 সালে এটিএম আজহারকে মৃত্যুদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, যা বহাল থাকে আপিল বিভাগেও। এরপর রায় পুনর্বিবেচনা চেয়ে আবেদন করেন জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল এটিএম আজহারুল ইসলাম। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। নারায়ণগঞ্জ সদর এবং সিদ্ধিরগঞ্জ থানার 3টি হত্যা মামলায় সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সকালে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর নিরাপত্তা ব্যবস্থার মধ্যে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের আদালতে তাকে হাজির করা হয়। এ সময় তার উপযুক্ত শাস্তির দাবিতে আদালত প্রাঙ্গণে স্লোগান দেন বিক্ষুব্ধ জনতা। জিজ্ঞাসাবাদের জন্য 3 মামলায় 19 দিনের রিমান্ডের আবেদন করে পুলিশ। শুনানি শেষে 3 মামলায় 4 দিন করে 12 দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রাষ্ট্রপক্ষের আইনজীবী জানান, ছাত্র জনতার আন্দোলনের সময় পলকের নির্দেশে নারায়ণগঞ্জ থানা এলাকার আবুল হাসনাত স্বজন ও সিদ্ধিরগঞ্জে শরীফ ও হাফেজ সোলাইমান নামের 3 জনকে গুলি করে হত্যা করা হয়। উনি ইন্টারনেট সেবা বন্ধ করে দিয়ে এই দেশকে একটি অন্ধকার যুগে নিয়ে গিয়েছিল। ওই সময় বিজ্ঞ আদালতে এই ব্যাপারে তার বক্তব্য চাওয়া হয়। সে বলেছে যে আমি এই মন্ত্রণালয়ের দায়িত্বে ছিলাম, কিন্তু এই বন্ধ করার মূল দায়িত্বটা হলো স্বরাষ্ট্র মন্ত্রণালয় এবং স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামালের নির্দেশেই এই ইন্টারনেট সেবাটা বন্ধ করা হয়েছে, এটা সে আদালতে বলেছে। তাকে বিজ্ঞ আদালতে প্রডিউস করা হয়েছে এবং তাকে রিমান্ড প্রার্থনা, গ্রেপ্তার দেখে রিমান্ডের প্রার্থনা করা হয়েছে। প্রথমে বেলায়েত হোসেন স্যারের আদালতে তাকে প্রথমে তাকে গ্রেপ্তার দেখানো হয় এবং প্রত্যেকটি মামলায় শুনানি অন্তে বিজ্ঞ আদালত দয়া করে তাকে 4 দিন করে মোট 12 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। আপিল বিভাগের আদেশে ভাগ্য খুলল 85 উপজেলা নির্বাচন কর্মকর্তার। 18 বছরের আইনি লড়াই শেষে তাদের চাকরি ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। পাবেন সব সুযোগ সুবিধা। এতদিন পর চাকরি ফেরত পাবেন এমনটা কল্পনাও করেননি ভুক্তভোগীরা, তাই জানিয়েছেন সন্তুষ্টির কথা। 18 বছরের আইনি লড়াই শেষে বিজয়ের হাসি চাকরিচ্যুত 85 জন নির্বাচন কর্মকর্তার। কারো চোখে ছিল আনন্দের অশ্রু। 5 আগস্টের আগে তারা কেউই ভাবেননি হারানো চাকরি আবারও ফেরত পাবেন। 2005 সালের 3 সেপ্টেম্বর উপজেলা নির্বাচন কর্মকর্তা হিসেবে নিয়োগ পান 327 জন। বিএনপি জামায়াতের আমলে হওয়া এই নিয়োগ নিয়ে বিতর্ক তৈরি হলে পুনর্মূল্যায়নের সিদ্ধান্ত নেয় 11 সরকার। বাতিল করা হয় 85 জনের নিয়োগ। এর বিরুদ্ধে দীর্ঘ আইনি লড়াই শেষে মঙ্গলবার চাকরি ফেরত দেওয়ার আদেশ দিলেন সর্বোচ্চ আদালত। শুধু চাকরি নয়, বিধি অনুযায়ী পাচ্ছেন সব সুযোগ সুবিধাও। বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা এবং ভালোবাসা আবার পুনঃস্থাপিত হওয়া শুরু হয়েছে। এর জন্য 5 আগস্ট পর্যন্ত যারা শহীদ হয়েছে আমরা তাদের সবার প্রতি কৃতজ্ঞতা জানাই। এই ন্যায় বিচারের প্রতিষ্ঠা ধারা যদি অব্যাহত থাকে, আগামী দিনে বাংলাদেশের সুশাসন, ন্যায় বিচার, গণতন্ত্র, মানবাধিকার সবকিছু পুনরুজ্জীবিত হবে। রায়ের পর সন্তুষ্টির কথা জানালেন ভুক্তভোগীরা। আমরা আজকে খুবই আনন্দিত যে আমরা এই 85টা পরিবার অনেক দিন রাস্তায় ঘুরেছি, আজকে আমরা ন্যায় বিচার পেয়েছি। অনেক আমাদের সাথে অন্যায় করা হয়েছিল, মানে অন্যায়ভাবে আমাদের চাকরি থেকে বাদ দেওয়া হয়েছিল, সেটা মানে আপনারা ন্যায় বিচার প্রতিষ্ঠা হয়েছে, আমরা খুব খুশি। এই 85 জনের মধ্যে 3 জন মামলা চলা অবস্থায় মারা গেছেন। তাদের পরিবারও পাবেন চাকরির সুযোগ সুবিধা। আমি কোনো চাকরিতে ছিলাম না। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। সিটি কর্পোরেশন ও পৌরসভাগুলো থেকে মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর সেবা পেতে অনেকটাই ভোগান্তিতে পড়েছেন নাগরিকরা। অনেক ক্ষেত্রে হতে হচ্ছে হয়রানির শিকারও। সবথেকে বেশি সমস্যায় পড়তে হচ্ছে জন্ম নিবন্ধন, নাগরিক ও ওয়ারিশান সনদ পেতে। নাজমুল ইসলাম নিশাতের রিপোর্ট। রংপুর সিটি কর্পোরেশনের 26 নম্বর ওয়ার্ডের বাসিন্দা ফজলুর রহমান ছেলের জন্ম সনদ নিতে 1 মাস ধরে ঘুরছেন সিটি কর্পোরেশন সহ বিভিন্ন দপ্তরে, কিন্তু নানা জটিলতায় নিতে পারছেন না জন্ম সনদ। ক্ষোভের সঙ্গে জানালেন ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থ অপচয়ের কথা। ফজলুর রহমানের মতো সিটি কর্পোরেশনে জন্ম ও মৃত্যু সনদ, ওয়ারিশান সার্টিফিকেট সহ নানা সেবা নিতে আসা নাগরিকদের অভিযোগও একই। আমার ছোট ছেলের জন্য আর্থিক নিবন্ধন করার জন্য
আমাকে বলতেছে ডিসি অফিসে কাজ আটকা পড়িয়ে দোকান থেকে ছাড়বে, তারপরে রান্নার কাজটা করতে পারবে। একটা হয়রানি, আর কাউন্সিলর থাকলে আমার এই জিনিসটা হইতো না। এ তো গেল রংপুর সিটি কর্পোরেশনের অবস্থা। একই হাল বিভিন্ন পৌরসভারও। সনদের পাশাপাশি ট্রেড লাইসেন্স ও হোল্ডিং ট্যাক্স সেবা নিতে গিয়ে প্রতিনিয়ত দুর্ভোগ পোহাতে হচ্ছে নাগরিকদের। অভিযোগ করেন নানা অজুহাতে কাজ আটকে রাখা হচ্ছে। এখানে আসি দেখতেছি যে কাউন্সিলর সাহেব নাই, নাম্বার দিল, এখানে পূরণ করতে হবে, তারপর ওনার সাথে যোগাযোগ করতে হবে। বিভিন্ন ধরনের জনগণ আসতেছে, সেবা পাচ্ছে না। নাগরিক সমাজের প্রতিনিধিরা বলছেন দুর্ভোগ নিরসনে দ্রুত উদ্যোগ নেওয়া জরুরি। এই জায়গা থেকে স্থানীয় প্রত্যেকটা ওয়ার্ডে গ্রহণযোগ্য একজন ব্যক্তিকে বাছাই করে তাকে যদি এই দায়িত্বটা দেওয়া হয়, আর তার সাথে যদি সিটি কর্পোরেশন সমন্বয় করে, আমার মনে হয় এই দুর্ভোগ থেকে সিটি কর্পোরেশনবাসী বা নগরবাসী রক্ষা পাবেন। তবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, নাগরিকদের সেবা নিশ্চিতে তারা সবসময় আন্তরিক। প্রথমের দিকে যেমন হয়রানি ছিল, এখন সেটা থেকে অনেকটাই সহনীয় পর্যায়ে চলে আসছে এবং আমরা চেষ্টা করছি আসলে। মেয়র ও কাউন্সিলরদের অপসারণের পর বিভিন্ন ওয়ার্ড ও পৌরসভার এসব নাগরিক সেবা নিশ্চিতে দায়িত্ব দেওয়া হয় বিভিন্ন সরকারি কর্মকর্তাদের। তবে অধিকাংশ ক্ষেত্রে কর্মকর্তাদের জনসম্পৃক্ততা না থাকায় দীর্ঘ সময়ে নাগরিক দুর্ভোগ কমানো সম্ভব হয়নি। নাজমুল ইসলাম নিশাত, সময় সংবাদ, রংপুর। স্থানীয় সরকার ভোট আয়োজনে অনেক চ্যালেঞ্জ থাকলেও মানুষকে স্বস্তি দিতে দ্রুত সিটি কর্পোরেশন এবং পৌরসভা নির্বাচন হওয়া উচিত বলে মনে করেন উপদেষ্টা আসিফ মাহমুদ। সকালে জাতীয় স্থানীয় সরকার দিবসের আলোচনায় তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচন নিয়ে বিব্রতকর বক্তব্য দিচ্ছেন অনেক রাজনীতিবিদ। 5 আগস্টের পর রাজনীতিবিদদের কাছ থেকে মার্জিত ও ইতিবাচক বক্তব্য আশা করে দেশবাসী। জাতীয় স্থানীয় সরকার দিবস পালনে রাজধানীর উসমানী স্মৃতি মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে স্থানীয় সরকার মন্ত্রণালয়। অংশ নেন বিভিন্ন স্তরের কর্মকর্তারা। অনুষ্ঠানে বক্তব্য রাখেন স্থানীয় সরকার সংস্কার কমিশনের প্রধান তোফায়েল আহমেদ। বলেন, শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র প্রতিষ্ঠা সম্ভব নয়, সর্বত্র গণতন্ত্রের চর্চা করতে হবে। গণতন্ত্রের শর্তের মধ্যে এই সততা, ন্যায়নিষ্ঠা, সুবিচার, সুশাসন এগুলো অপরিহার্য। এগুলোর অনুপস্থিতিতে শুধু নির্বাচন দিয়ে গণতন্ত্র হয় না। নির্বাচন একটা পদ্ধতি, প্রক্রিয়া, কারণ এটা সবচেয়ে দুনিয়ার সবচেয়ে ভালো পদ্ধতি গণতন্ত্রের, তা স্বীকার করা হয় না। নির্বাচনের সীমাবদ্ধতা রয়ে গেছে। স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, ফ্যাসিবাদের দোসর অনেকে পালিয়ে যাওয়ায় প্রশাসক নিয়োগ দিয়ে জনগণের দুর্ভোগ লাঘবে চেষ্টা করছে সরকার। মানুষকে স্বস্তি দিতে অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌর নির্বাচন হওয়া উচিত বলে জানান উপদেষ্টা। এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন আয়োজনের মাধ্যমে জনপ্রতিনিধিদেরকে উপযুক্ত দায়িত্ব দেওয়ার ক্ষেত্রে অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। আইন শৃঙ্খলা থেকে শুরু করে ট্রানজিশন পিরিয়ডের অনেকগুলো চ্যালেঞ্জ রয়েছে। তারপরে আমি মনে করি অন্তত পক্ষে সিটি কর্পোরেশন এবং পৌরসভাগুলোতে নির্বাচন হয়ে যাওয়া উচিত। তাতে করে শহরের জনগণের যে দৈনন্দিন যেসব সমস্যার সম্মুখীন তারা হচ্ছেন, তা থেকে কিছুটা হলেও স্বস্তি এবং মুক্তি মিলবে। এ সময় রাজনীতিবিদদের অনেকে বিব্রতকর বক্তব্য দিচ্ছে মন্তব্য করে আসিফ মাহমুদ বলেন, রাজনীতিবিদদের মার্জিত বক্তব্য দেওয়া উচিত। অনেক রাজনৈতিক নেতৃবৃন্দ তাদের বিভিন্ন ধরনের বিব্রতকর বক্তব্য দিচ্ছেন। আমরা আহ্বান জানাবো, জুলাই গণঅভ্যুত্থানের পরে বাংলাদেশের জনগণ সকল ক্ষেত্রে ইতিবাচক পরিবর্তন দেখতে চায়। আপনারা আপনাদের বক্তব্যে আরও মার্জিত এবং গদরচিত হওয়ার চেষ্টা করবেন। অন্যান্য আলোচকরা বলেন, দুর্নীতি এবং সুশাসন একসঙ্গে চলতে পারে না। সামগ্রিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন না হলে সংস্কার কাজে আসবে না। জনগণকে হাসান ওয়ালি, সময় সংবাদ, ঢাকা। যুক্তরাষ্ট্র থেকে $29 মিলিয়ন এসেছে কিনা বিষয়টি খতিয়ে দেখতে পারে এনজিও ব্যুরো, এমনটাই জানিয়েছেন অর্থ উপদেষ্টা। সকালে সচিবালয়ে সরকারি ক্রয় সংক্রান্ত উপদেষ্টা পরিষদ কমিটির বৈঠক শেষে কথা জানান তিনি। বলেন, দেশের উন্নয়নে বিদেশি ফান্ড আসতেই পারে, কিন্তু কোন উদ্দেশ্যে সেই টাকা নিয়ে আসা হয়েছে এবং কিভাবে ব্যবহার হয়েছে তা খতিয়ে দেখা দরকার। এনজিও ব্যুরো তদন্ত করে যদি প্রমাণ পায় তাহলে অর্থ মন্ত্রণালয় ব্যবস্থা নেবে। ভবিষ্যতে দেশের স্বার্থবিরোধী কোনো কাজে ব্যবহারের জন্য অর্থ না আসা তা নিয়ন্ত্রণ করা হবে। এছাড়া রমজানের নিত্যপণ্যের দাম নিয়ন্ত্রণে সরকার কাজ করছে বলেও জানান উপদেষ্টা। টাকা পাঠাতে আপত্তি নয়, ডেভেলপমেন্ট প্রজেক্ট একটা সরকারি প্রজেক্ট, বেসরকারি প্রজেক্ট, এটা কিন্তু আপত্তি থাকার কথা না, কারণ বেসরকারি প্রজেক্ট এনজিওরা অনেক ভালো কাজ করছে, মহিলাদের ক্ষমতায়ন, স্বাস্থ্য। এখন যদি এটা কারো কাছে যায় এবং এটা যদি আমাদের মানুষের স্বার্থের এগেনস্টে হয় বা কারো
মোটিভেটেড কোনো এজেন্টটাকে করে, সেটা নিশ্চয়ই এটা দেখার বিষয়। আমরা চাই ইনফ্লেশনটাকে কমিয়ে নিয়ে আসার জন্য। রোজার সময় যেন কোনো রকমভাবে দাম না বাড়ে, কোনো সময়ই কিন্তু বাজেট অপেক্ষা করে না রাজনৈতিক সময়। আমরা রিভাইজ বাজেট আমাদের করতেই হবে, করছি আমরা, কারণ অনেক ব্যয় এসে অ্যাডজাস্ট করে, আর ওই বাজেট আমরা করব। ইলন মাস্কের স্টারলিংকে বাংলাদেশে আমন্ত্রণ জানানো এবং তা চালু করার মূল কারণ হচ্ছে ইন্টারনেট শাটডাউন চিরতরে বন্ধ করা। নিজের ভেরিফাইড ফেসবুকে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম এক পোস্টে কথা বলেন। প্রেস সচিব শফিকুল আলম তার পোস্টে লিখেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা সরকার 16 বছর অনেকবার ইন্টারনেট বন্ধ করেছে। বিক্ষোভ দমন করতে বা বিরোধী কোনো বড় আন্দোলন দমনের ক্ষেত্রে স্বৈরশাসক ও একনায়কদের প্রিয় হাতিয়ার ছিল ইন্টারনেট শাটডাউন। কিন্তু এই প্রক্রিয়ায় লাখো ফ্রিল্যান্সার ক্ষতিগ্রস্ত হন। কেউ কেউ তাদের চুক্তি এবং চাকরি চিরতরে হারান। বাংলাদেশের বাজারে স্টারলিংকের আগমন হলে ভবিষ্যতে কোনো সরকারই ইন্টারনেট সম্পূর্ণভাবে বন্ধ করতে পারবে না বলেও উল্লেখ করেন তিনি। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা নিশ্চিতে ইজিপি চালু করলেও আমলা, ঠিকাদার ও মন্ত্রী এমপিদের যোগসাজশে হয়েছে ব্যাপক দুর্নীতি। গেল 9 বছরের তথ্য বিশ্লেষণ করে এমন পরিস্থিতি খুঁজে পেয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ TIB। রাজধানীর ধানমন্ডিতে প্রতিষ্ঠানটির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা জানানো হয়। বলা হয়, কেনাকাটায় প্রায় 92% কাজ করছে মাত্র 10টি মন্ত্রণালয়, যেখানে শীর্ষ 5% ঠিকাদার প্রতিষ্ঠান পেয়েছে 61% কাজ। এই হার সবচেয়ে বেশি গৃহায়ন এবং গণপূর্ত মন্ত্রণালয়, সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে। নিচের দিকে থাকা 10% প্রতিষ্ঠান পেয়েছে 1%-এরও কম কাজ। সরকারি কেনাকাটায় স্বচ্ছতা আনতে বড় প্রকল্পগুলোকে ইজিপির অধীনে আনার পাশাপাশি যোগসাজশ বন্ধে কার্যকর উদ্যোগ নেওয়ার পরামর্শ দিয়েছে TIB। ইজিপি প্রবর্তিত হয়েছে এই লক্ষ্যে যে একটা উন্মুক্ত প্রতিযোগিতা হবে, দুর্নীতির যে যোগসাজশমূলক যে দুর্নীতি হয় ক্রয় খাতে সেটাকে নিয়ন্ত্রিত হবে। কিন্তু এর মাধ্যমে যেটা হয়েছে যে এই ডিজিটাইজেশনটার ফলে এই দুর্নীতি নিয়ন্ত্রণের সুযোগটা যেরকম বন্ধ হয় নাই, এই ত্রিপক্ষীয় আদালতের মাধ্যমে যে দুর্নীতিটা হয় সেটি আরও ডিজিটালাইজড হয়ে আরও বেশি প্রাতিষ্ঠানিক রূপ লাভ করেছে। চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দাবিতে আজও বিভিন্ন মেডিকেল কলেজে চলছে শিক্ষার্থীদের একাডেমিক শাটডাউন কর্মসূচি। এতে ভোগান্তিতে পড়েছেন রোগী এবং স্বজনরা। দাবি না মানা পর্যন্ত কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা আন্দোলনকারীদের। এদিকে একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। কেউ এসেছেন ঠান্ডাজনিত রোগের চিকিৎসা নিতে, কেউ বা আবার 3 দিন ধরে ঘুরছেন সেলাইয়ের স্থানে হওয়া সংক্রমণ সারাতে। তবে ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতিতে ব্যাহত হচ্ছে সেবাদান। মঙ্গলবার সকালে হাসপাতালে গিয়ে কাঙ্ক্ষিত চিকিৎসা সেবা নিতে পারেননি রোগীরা। তৃতীয় দিনের মতো শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখায় দুর্ভোগের শেষ নেই তাদের। ডাক্তারের কাছে গেলে ডাক্তার কেয়ার করে না। ড্রেসিংটা ঠিক মতন না হওয়ার কারণে অপারেশনের জায়গায় ইনফেকশন হয়েছে। 3 দিন ধরে এখনো ঠিক মতন রাউন্ডে আসছে না, আসলেও চেক আপ নিচ্ছে না। ডাক্তার প্রাথমিকভাবে না পায়, এর মতো ভোগান্তি আর আসলে হয় না। এদিকে শিক্ষার্থীদের অভিযোগ, নিবন্ধিত না হয়েও কেবলমাত্র টেকনিক্যাল পাশ করেই নামের সঙ্গে চিকিৎসক পরিচয় ব্যবহার করছেন অনেকে। এতে নানাভাবে হয়রানির শিকার হচ্ছেন রোগী ও স্বজনরা। এজন্য চিকিৎসক সুরক্ষা আইন বাস্তবায়ন সহ 5 দফা দাবিতে রাজশাহী, সিলেট, খুলনা, বগুড়া, নওগাঁ সহ বিভিন্ন মেডিকেল কলেজে চলছে কমপ্লিট শাটডাউন। একাডেমিক শাটডাউনে স্থবির হয়ে পড়েছে শিক্ষা কার্যক্রম। মেডিকেল স্টুডেন্ট বাদে, BDS, MBBS বাদে, এই ডিগ্রিগুলো বাদে অন্য কারো জন্য ডাক্তারের পেশায় যুক্ত না হতে পারে। ভুয়া ডাক্তারের কারণে যদি কিছু হয় তখন আমরা যারা মেইন ডাক্তার তাদের উপরে এসে তারা হামলা করে। যে ব্যক্তি ডাক্তারই না সে কিভাবে বিভিন্ন ওষুধ প্রেসক্রাইব করে, এদেরকে যদি আমরা ডাক্তার পদবি ইউজ করতে দেই সেক্ষেত্রে আমাদের দেশের জনগণের জন্য খুবই বেশি ভোগান্তি হবে। গত 23 ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া ইন্টার্ন চিকিৎসকদের এই কর্মসূচি দাবি আদায় না হওয়া পর্যন্ত চলবে বলে জানান আন্দোলনকারীরা। ফাহরিয়া ফারজানা, সময় সংবাদ। একদম ফ্রেশ বিশ্বমানের প্রযুক্তির সকল সুবিধা নিয়ে ভালো থাকুন আপনিও। কঙ্কা। না ফেরার দেশে চলে গেলেন বর্ষিয়ান রাজনীতিবিদ, বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান। ভোরে রাজধানীর একটি হাসপাতালে মারা যান তিনি। তার চলে যাওয়া রাজনৈতিক অঙ্গনে বিরাট শূন্যতা তৈরি করবে বলে জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সংসদ ভবন, বিএনপির কেন্দ্রীয় কার্যালয় এবং গ্রামের বাড়ি চট্টগ্রামে জানাজা শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে তাকে।
একজন প্রবীণ রাজনীতিবিদের চলে যাওয়া, শূন্যতায় ঢাকা পড়ে একটি ভোর। বিএনপির ভাইস চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য, সাবেক মন্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমান, যিনি রাজনীতিতে যুক্ত ছিলেন জীবনের শেষ দিন পর্যন্ত। মঙ্গলবার ভোরে ঘুম থেকে ওঠার পর হঠাৎ অসুস্থ বোধ করেন বর্ষিয়ান রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান। দ্রুত নেওয়া হয় রাজধানীর স্কয়ার হাসপাতালে। কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরিবার সহ রাজনৈতিক অঙ্গনে নেমে আসে শোকের ছায়া। মরদেহ নেওয়া হয় ধানমন্ডির বাসায়। বাবার মৃত্যুর খবরে চট্টগ্রাম থেকে ছুটে আসেন আব্দুল্লাহ আল নোমানের ছেলে। তিনি আমার কাছে শুধু বাবা নন, তিনি অনেক ঊর্ধ্বে। ব্যক্তি আব্দুল্লাহ আল নোমান, রাজনীতিবিদ আব্দুল্লাহ আল নোমান, মন্ত্রী আব্দুল্লাহ আল নোমান, যাই বলি বাবা আব্দুল্লাহ আল নোমানের অনেক 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 ঊর্ধ্বে। বর্ষিয়ান এ রাজনীতিবিদের মৃত্যুর খবরে ছুটে আসেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা হোসেন জিল্লুর রহমান, আসেন বিএনপির নেতারাও। সমাজ পরিবর্তনের যে বৃহত্তর চিন্তাগুলো, সেগুলো নিয়ে ওনার সাথে বহু সময় আলোচনা হয়েছে। আমি গভীর শোক প্রকাশ করছি। এই মুহূর্তে তার যে পরামর্শ এবং তার যে সান্নিধ্য পাওয়াটা যেটা দরকার ছিল, তার মতো এই অভিজ্ঞ রাজনীতিবিদের খুবই প্রয়োজন ছিল এই মুহূর্তে বেঁচে থাকা। এরকম একজন যোগ্য দক্ষ সংগঠক খুব দরকার ছিল তাকে এখন আমাদের পাশে। দীর্ঘদিনের সহকর্মী নোমানকে দেখতে আসেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও। জানান, আব্দুল্লাহ আল নোমান ছিলেন একজন জাতীয় নেতা। গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে তার অবদান জাতি কোনোদিনও ভুলবে না। তিনি জাতীয় নেতা ছিলেন এবং তিনি চট্টগ্রামের মানুষের একেবারে সবচেয়ে প্রিয় মানুষ ছিলেন। শুধু চট্টগ্রাম নয়, সারা বাংলাদেশের মানুষের কাছে একটি অতি প্রিয় নাম ছিল আব্দুল্লাহ আল নোমান। আব্দুল্লাহ আল নোমান এর অবদান এই বাংলাদেশের মানুষ কখনোই ভুলবে না। 1945 সালে চট্টগ্রামের রাউজানে জন্ম নেওয়া আব্দুল্লাহ আল নোমান 60-এর দশকে ছাত্র ইউনিয়নের হাত ধরে রাজনীতিতে পা রাখেন। 1981 সালে যোগ দেন বিএনপিতে। 1991 ও 2001 সালে সংসদ সদস্য নির্বাচিত হন। দুবার জায়গা হয় বিএনপি সরকারের মন্ত্রিপরিষদে। মাসুদুর রহমান, সময় সংবাদ, ঢাকা। সাজেক ভ্যালিতে পর্যটক ভ্রমণ নিরুৎসাহিত করে জারিকৃত আদেশ প্রত্যাহার করেছে জেলা প্রশাসন। দুপুরে বিষয়টি নিশ্চিত করেছেন রাঙামাটির জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুল্লাহ। তিনি বলেন, সাজেকের ব্যবসায়ীদের আবেদন ও সংশ্লিষ্ট সকলের সঙ্গে আলোচনা করে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আজ বিকেল থেকেই আগের মতো সাজেকে যেতে পারবেন পর্যটকরা। গতকাল সাজেকে ভয়াবহ আগুনে বেশ কয়েকটি রিসোর্ট সহ প্রায় 100 ঘর পুড়ে যায়। কম দামে চট্টগ্রামে টিসিবির পণ্য কিনতে দীর্ঘ লাইন। পণ্য কম থাকায় সামনের সারিতে দাঁড়াতে হাতাহাতি সাধারণ এবং হতদরিদ্র মানুষের। 6 থেকে 8 ঘন্টা দাঁড়িয়েও প্রয়োজনীয় পণ্য না পাওয়ায় হতাশ সাধারণ মানুষ। ট্রাকের সংখ্যা আরও বাড়ানোর দাবি তাদের। টিসিবির গাড়ি এখনো আসেনি, তার আগেই লাইনের জন্য হাতাহাতি আর মারামারি। কারণ ভোর 6টা থেকে এসে দাঁড়িয়েছেন পণ্যের জন্য, আর সামনের সারিতে থাকতে না পারলে পাওয়া যাবে না পণ্য। এই দৃশ্য চট্টগ্রাম নগরীর জামাল খান এলাকার। 6 ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও পণ্য না পাওয়ায় হতাশ নিম্ন ও মধ্য আয়ের মানুষ। ঠেলতে কত জুতা, কত উন্না, কত কিছু চলে গেছে। আমরা মুসলিম, আমাকে লুজা থাকে এখানে বের হতে পারবো? আমরা যদি জিনিসগুলাই নিতে না পারি তাহলে কিসের জন্য আমরা আসা? অনেকে 6টার থেকে আসি বসে আছে, এখানে আসার কথা গাড়ি 10টার থেকে 11টা পর্যন্ত, ওনারা 2টা বাজেও আসে না। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন 20টি পয়েন্টে গ্রাহকের কাছে ট্রাকে করে পণ্য বিক্রি করছে সরকারি সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ। একজন ভোক্তা সর্বোচ্চ 2 লিটার ভোজ্য তেল, 2 কেজি মসুর ডাল, 1 কেজি চিনি, 2 কেজি ছোলা ও 500 গ্রাম খেজুর কিনতে পারবেন। সব মিলিয়ে এর জন্য গ্রাহককে দিতে হবে 590 টাকা, যা বাজার দরের চেয়ে অর্ধেক কম। আমাদের এত লম্বা লাইন, গাড়ি কখন আসে না, কোনো স্টেশন নাই। যদি একটু আর্লি গাড়িটা আসতো, মানুষেরও দুর্ভোগ কমে যেত এবং মালটার পরিমাণ যদি আরেকটু বাড়ানো হতো ভালো হতো। মহিলারা ঝামেলা করে এই শুনে কি চলে যায়। প্রতিটি ট্রাকে 200 জনের জন্য এই বরাদ্দ থাকলেও লাইনে দাঁড়ায় অন্তত 400 থেকে 500 জন মানুষ। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। অপরিকল্পিতভাবে একের পর এক যানবাহন ল্যান্ডিং পয়েন্ট তৈরি হওয়ায় চট্টগ্রামের পতেঙ্গা এলাকার যানজট অসহনীয় হয়ে উঠেছে। একে তো টানেল, আউটার রিং রোড, এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং শাহ আমানত বিমানবন্দরের সংযোগ সড়কের হাজার হাজার গাড়ির চাপ সামাল দিতে হিমশিম খাচ্ছে ট্রাফিক বিভাগ। তার সঙ্গে যুক্ত হচ্ছে পতেঙ্গা সৈকতের লাখ লাখ পর্যটক। এই অবস্থায় এবার যানজট নিরসনে 270 কোটি টাকার নতুন প্রকল্প নিয়েছে সিডিএ। শেখাত্রিপুর ক্যামেরায় সে খবর জানাচ্ছেন কমল দে।
চট্টগ্রামের পতেঙ্গায় টানেলের ঠিক সামনে নতুন একটি ফ্লাইওভার সহ একাধিক বাইপাস সড়ক নির্মাণের 270 কোটি টাকার যে প্রকল্প চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ নিয়েছে তা নেওয়ার কথা ছিল টানেল নির্মাণের আগেই, কিন্তু ভিন্ন এক পরিস্থিতিতে 1 বছর পরে এসে এই প্রকল্প নিতে বাধ্য হয়েছে সিডিএ। চারিদিকে শুধু গাড়ি আর গাড়ি, অসহনীয় যানজট, গাড়ির ফাঁক দিয়ে মানুষকে রাস্তা পারাপার হতে হচ্ছে। এলিভেটেড এক্সপ্রেস ওয়ে থেকে নামা গাড়ি যাওয়ার পথ না পেয়ে যানজট সৃষ্টি করছে। অন্যদিকে আউটার রিং রোড হয়ে আসছে বন্দর কেন্দ্রিক ট্রাক, কাভার্ড ভ্যান, কন্টেনারবাহী লরির মতো লং ভেহিকেল। শাহ আমানত বিমানবন্দরগামী যাত্রীদের ব্যক্তিগত যানবাহন যেমন রয়েছে তেমনি রয়েছে টানেলের যানবাহন। গাড়ি এবং মানুষ একসাথে চলাচল করে, যা অত্যন্ত হলো ভোগান্তিকর। টানেল কিংবা এলিভেটেড এক্সপ্রেস হওয়ার আগেই এই এলাকার যানজট নিরসনের ব্যবস্থা নেওয়ার কথা থাকলেও আমলাতান্ত্রিক জটিলতার মুখে তা হয়ে ওঠেনি। টানেল হওয়ার আগে এই পরিকল্পনাগুলো করা এত বিশদভাবে পরিকল্পনাগুলো করা হয় নাই। নতুন এই প্রকল্পের আওতায় ঠিক টানেলের সামনের অংশে গাড়ি অতিক্রম করে যেতে ব্যবহৃত হবে নতুন ফ্লাইওভার। একই সঙ্গে সম্প্রসারণ করা হচ্ছে বিদ্যমান সড়কগুলো। এয়ারপোর্ট থেকে রিং রোডে যাওয়ার জন্য 2 লেন বিশিষ্ট 1100 মিটার একটা ফ্লাইওভার থাকতেছে। চলতি বছরে এই প্রকল্পের কাজ শেষ হবে বলে জানিয়েছেন সিডিএ কর্মকর্তারা। প্রতিদিন লাখ লাখ মানুষ যেমন আসছে হাজার হাজার গাড়ি, এই গাড়িকে সরিয়ে নেওয়ার কোনো ব্যবস্থা হয়নি। অবশেষে 270 কোটি টাকার এক নতুন প্রকল্প। এই প্রকল্প কতটা কাজে আসছে সেটি এখন দেখার বিষয়। চট্টগ্রামের পতেঙ্গা থেকে কমল দে, সময় সংবাদ। ভারত থেকে ব্যান্ডউইথ আমদানি কমালো সরকার। 1 মার্চ থেকে আইটিসি প্রতিষ্ঠানের আমদানি করা ব্যান্ডউইথ 50% বেশি কিনতে পারবে না আইআইজি অপারেটররা। সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে এই নির্দেশনা দিয়েছে বিটিআরসি। সংশ্লিষ্টরা বলছেন সরকারের এই সিদ্ধান্তে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। বিপরীতে বাড়বে সাবমেরিন কেবলের ব্যবসা। শুভ খানের রিপোর্ট। তথ্য বিনোদন থেকে শুরু করে পড়াশোনা কিংবা কেনাকাটা, দেশে প্রতিদিন নানা কাজে 6800 জিবিপিএস ব্যান্ডউইথ ব্যবহৃত হয়, যা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি এবং 6টি আইটিসি প্রতিষ্ঠান থেকে কেনে আইআইজি অপারেটররা। এরপর আইএসপি হয়ে গ্রাহকের কাছে পৌঁছায় ইন্টারনেট সেবা। বর্তমানে দৈনিক চাহিদার মাত্র 40% ব্যান্ডউইথ যোগান দিচ্ছে বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি। বাকি 60% ব্যান্ডউইথ আইটিসি অপারেটরের মাধ্যমে ভারত থেকে আমদানি হয়। আইআইজি অপারেটররা বলছে সাম্প্রতিক বছরগুলোতে ভারত তাদের ভূখণ্ডে সিডিএন সার্ভার স্থাপন করায় এখন আইটিসি কেবলের মাধ্যমে দ্রুত ট্রাফিক সরবরাহ করছে। আবার সাবমেরিন কেবলের প্রতি এমবিপিএস ব্যান্ডউইথ কিনতে খরচ যেখানে 220 টাকা, সেখানে ভারতীয় ব্যান্ডউইথে খরচ প্রায় 100 টাকা। এ কারণে সাবমেরিন কেবলের প্রায় 4400 জিবিপিএস ব্যান্ডউইথ পড়ে আছে। অথচ ভারত থেকে ব্যান্ডউইথ আমদানিতে বছরে প্রায় $4 কোটি বা বর্তমান রেটে 488 কোটি টাকা খরচ করছে বাংলাদেশ। এ অবস্থায় সংশোধিত আইআইজি লাইসেন্সিং গাইডলাইনে ব্যান্ডউইথ আমদানির সীমা 50% বেঁধে দিয়েছে বিটিআরসি। এতে বছরে প্রায় 60 কোটি টাকা সাশ্রয় হবে। সরকারি সিদ্ধান্ত নিয়ে আপত্তি না তুললেও সাবমেরিন কেবলের ব্যান্ডউইথের দাম কমাতে বলছেন আইআইজি অপারেটররা। 50% ব্যান্ডউইথ সাবমেরিন থেকে নিতে হবে, তার মানে প্রত্যেকের আইআইজি লেয়ারে কস্ট অফ প্রোডাক্ট 10% 20% মতন বাড়বে। ব্যান্ডউইথ বিক্রি বাড়লে দামও কমানো হবে বলে জানালেন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির ব্যবস্থাপনা পরিচালক। 100 জিবিপিএস নিলে আমরা 30 জিবিপিএস ফ্রি দিচ্ছি, মিনিমাম 30% ডিসকাউন্ট তো এই ডিসেম্বর থেকে দিয়েছি। এখন যদি আমাদের ব্যান্ডউইথের ইউসেজ বাড়ে তাহলে আমরা ফার্দার রিডাকশনের কথা চিন্তা করছি। বিটিআরসির সিদ্ধান্তের বিষয়ে 2টি শীর্ষ আইটিসি অপারেটরের সাথে যোগাযোগ করা হলেও তারা কোনো মন্তব্য করেনি। শুভ খান, সময় সংবাদ, ঢাকা। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগ করেছেন নাহিদ ইসলাম। বিস্তারিত জানবো। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে আছেন সহকর্মী তাজওয়ার মাহমুদ। সরাসরি যাব তার কাছে। তাজওয়ার, কিছুক্ষণ আগেই রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় যেই উপদেষ্টা পরিষদের একটি অনানুষ্ঠানিক সভার আয়োজন করা হয়েছিল এবং সেই সভা থেকে কিছুক্ষণ আগেই কয়েকজন উপদেষ্টা বেরিয়ে গেছেন রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা থেকে। আমরা এখন অপেক্ষা করছি অতিথি ভবন যমুনার সামনেই সংবাদ সম্মেলনের জন্য। তবে এখন আমাদের কাছে যতটুকু সূত্র মারফত খবর আসছেন যে তথ্য উপদেষ্টা যিনি ছিলেন নাহিদ ইসলাম, যিনি ছাত্র অভ্যুত্থান থেকে উঠে এসেছেন, ছাত্র অভ্যুত্থানের অন্যতম নেতৃত্ব, তিনি কিন্তু উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করেছেন। আমি আবারও বলছি যে উপদেষ্টা নাহিদ
ইসলাম তার উপদেষ্টা পরিষদের পদ থেকে পদত্যাগ করেছেন বলে আমাদের কাছে খবর এসেছে এবং 28 তারিখ বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউতে যে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে সেই নতুন রাজনৈতিক দলের আহ্বায়ক হিসেবে তিনি দায়িত্ব গ্রহণ করবেন বলে আমরা জানতে পেরেছি এবং এটি আসলে অনুমান করা হচ্ছিল যে নাহিদ ইসলাম তার উপদেষ্টা পদ থেকে পদত্যাগ করে নতুন রাজনৈতিক দলের হাল ধরবেন এবং সেই যে জল্পনা কল্পনা এতদিন ছিল সেটি হয়তো সত্য হতে যাচ্ছে। তবে কিছুক্ষণের মধ্যে আমাদের মধ্যে উপদেষ্টাদের একটি সংবাদ সম্মেলন আছে, সেখানে আমরা আরও বিস্তারিত জানতে পারবো যে উপদেষ্টা পরিষদে কোনো ধরনের রদবদল হবে কিনা, তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব কে পেতে যাচ্ছেন কিংবা অন্যান্য মন্ত্রণালয়ের মধ্যে কি কোনো ধরনের শাফলিং বা রদবদল হবে কিনা। তবে এখন পর্যন্ত যেটি সবচেয়ে বড় সংবাদ সেটি হলো যে উপদেষ্টা নাহিদ ইসলাম তার পদ থেকে পদত্যাগ করেছেন, উপদেষ্টার পদ থেকে পদত্যাগ করেছেন এবং তিনি নতুন রাজনৈতিক দলের হাল ধরতে যাচ্ছে, যে রাজনৈতিক দল আগামী 28 ফেব্রুয়ারি বিকাল 3টায় মানিক মিয়া এভিনিউ থেকে একটি বিরাট জনসমাবেশের মাধ্যমে আত্মপ্রকাশ করবে বলে আমরা জানতে পেরেছি। তবে অন্যান্য যে ছাত্র দুই উপদেষ্টা ছিলেন অর্থাৎ আসিফ মাহমুদ এবং মাহফুজ আলম তারা কিন্তু তাদের স্বপদে বহাল থাকবেন এবং তারা তাদের পদ থেকে পদত্যাগ করছেন না, বরং একমাত্র নাহিদ ইসলাম পদত্যাগ করে তিনি নতুন রাজনৈতিক দলের হাল ধরছেন বলে আমরা জানতে পেরেছি। তো আমরা আরও বিস্তারিত জানাতে পারবো আপনাদেরকে সংবাদ সম্মেলনের পর। তো এই ছিল আমার কাছে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সর্বশেষ খবরাখবর। রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনার সামনে থেকে সহকর্মী তাজওয়ার মাহমুদ। চ্যাম্পিয়ন্স ট্রফির গ্রুপ পর্ব থেকে বিদায় নিয়ে সমালোচনার তীরে বিদ্ধ বাংলাদেশ দল। তবে অত কঠিনভাবে কিছু বলতে চায় না ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং। তিনি বলেছেন উন্নতি করছে টাইগাররা, আসর থেকে ছিটকে গেলেও রাওয়ালপিন্ডিতে পাকিস্তানিদের হতাশায় ডুবিয়ে গ্রুপ পর্বের শেষ ম্যাচে জয় পাবে বাংলাদেশ, এমনটাই বিশ্বাস সাবেক ভারতীয় ক্রিকেটারের। দুবাই থেকে বিস্তারিত জানাচ্ছেন মাকসুম আলম খান। কোনো টিমকে আমরা হারাইতে পারবো ইনশাআল্লাহ। এই 8টা কোয়ালিটি টিম এবং আমি বিশ্বাস করি আমাদের টিমের ওই অ্যাবিলিটি আছে। আমরা চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্যে যাচ্ছি, সবাই এটাই চাচ্ছে, সবাই এটাই চায় মনে প্রাণে এবং সবাই এটাই বিশ্বাস করে যে আমাদের ওই অ্যাবিলিটিটা আছে। মিরপুরের এই সংবাদ সম্মেলনের কথা মনে আছে সবার। বড় গলায় চ্যাম্পিয়ন্স ট্রফির শিরোপা জয়ের আশা দেখিয়েছিলেন নাজমুল হোসেন শান্ত। দুবাইয়ে ভারত আর রাওয়ালপিন্ডিতে নিউজিল্যান্ডের কাছে হেরে গ্রুপ পর্ব থেকে ছিটকে যাওয়ায় এখন সুর নরম বাংলাদেশ অধিনায়কের। দেশের ক্রিকেটাঙ্গনে উঠেছে সমালোচনার ঝড়। বিশ্ব ক্রিকেটে নিজেদের হাসির পাত্র বানিয়ে ফেলেছেন শান্তরা। বিষয়টা এমন হয়ে দাঁড়িয়েছে যে প্রতিটি ইভেন্টের আগে বড় বড় কথা বলে শেষ পর্যন্ত কিছুই করতে পারে না বাংলাদেশ দল। তবে কেউ কেউ সৌজন্য দেখাচ্ছেন, তাদের মধ্যে ভারতীয় সাবেক ক্রিকেটার হরভজন সিং অন্যতম। বাংলাদেশ খারাপ দল না, গেল কয়েক বছরে তারা উন্নতি করেছে, তারা অনেক শিখেছে, যত বেশি খেলবে তত শিখবে। শুভকামনা রইল। চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে ছিটকে গেছে বাংলাদেশ, বিদায় নিশ্চিত পাকিস্তানেরও। তাই গ্রুপ পর্বে দু দলের মুখোমুখি শেষ ম্যাচটা নিয়ম রক্ষার, তবে মর্যাদারও। প্রায় 3 দশক পর নিজেদের মাটিতে আইসিসি ইভেন্ট আয়োজন করে শূন্য হাতে মাঠ ছাড়তে চায় না পাকিস্তান। তবে হরভজনের মতে হোম গ্রাউন্ডে হতাশই হতে হবে মেন ইন গ্রিনের। আমার মনে হয় বাংলাদেশ দল পাকিস্তানকে হারিয়ে দিবে। বাংলাদেশ আর ওই দল নেই যাদের বিপক্ষে যে কোনো দল সহজে জিতে যাবে। এই বাংলাদেশ দল লড়াকু। বাংলাদেশের এই দলের লেগ স্পিনার রিশাদ হোসেনকে নিয়ে আলাদাভাবে প্রশংসাও করেন ভারতীয় কিংবদন্তি স্পিনার। মাকসুম আলম খান, সময় সংবাদ, দুবাই, সংযুক্ত আরব আমিরাত। এবার আন্তর্জাতিক খবর। শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। হোয়াইট হাউসে ট্রাম্প ম্যাকোর বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে একথা জানান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এ সময় ইউক্রেনে যুদ্ধ বন্ধে ওয়াশিংটন প্যারিসের প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেন দুই নেতা। ট্রাম্প আরও বলেন, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ম্যাকো বলেন, ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। এভাবেই করমর্দন আর হাসি তামাশায় জমে ওঠে বিশ্বের দুই প্রভাবশালী দেশের নেতার বৈঠক। স্থানীয় সময় সোমবার হোয়াইট হাউসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক করেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। এ সময় দুই দেশের পারস্পরিক সম্পর্ক উন্নয়নে জোরদারের পাশাপাশি তাদের আলোচ্য বিষয় ছিল রাশিয়া ইউক্রেন সংঘাত।
এদিন ট্রাম্প ম্যাখোর রুদ্ধদ্বার বৈঠকের পর যৌথ সংবাদ সম্মেলনে মার্কিন প্রেসিডেন্ট জানান খুব শিগগিরই বন্ধ হবে রাশিয়া ইউক্রেন সংঘাত। আরও বলেন ইউক্রেনে ইউরোপীয় শান্তিরক্ষী বাহিনী পাঠানোর প্রস্তাবে সম্মত হবেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। ট্রাম্প যুদ্ধবিরতি এবং দীর্ঘস্থায়ী শান্তি অর্জনের জরুরি প্রয়োজনীয়তার উপরও জোর দেন। বলেন তার প্রশাসন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে সরাসরি আলোচনা করেছে, যা আগের প্রশাসন থাকতে কখনোই সম্ভব হতো না। এ সময় ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাখো বলেন ইউক্রেনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য প্রতিশ্রুতিবদ্ধ ইউরোপ। বলেন তারা একটি দৃঢ় এবং দীর্ঘস্থায়ী শান্তির জন্য এক হয়ে কাজ করতে চান এবং ইউরোপের ভূমিকায় আরও শক্তিশালী অংশীদার হতে প্রস্তুত। ম্যাখো ইউক্রেনে নিরাপত্তা নিশ্চিত করার জন্য ইউরোপের প্রস্তুতির কথাও জানান। এছাড়া শান্তিরক্ষী বাহিনী সম্মত হলে তারা যুদ্ধে সরাসরি অংশ নেবে না বলেও জানান এই নেতা। নাদিম মারজান, সময় সংবাদ। অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ থেকে পদত্যাগের পর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় সামনে কথা বলছেন নাহিদ ইসলাম। সরাসরি যাব সেখানে। সম্প্রচার এবং ডাক, টেলিযোগাযোগ এবং তথ্য প্রযুক্তি দুটি মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে আমি ইস্তফা দিয়েছি। এছাড়াও এই জুলাই ফাউন্ডেশন, জুলাই শহীদ স্মৃতি ফাউন্ডেশন সহ সরকারের যেই সকল কমিটিতে আমি ছিলাম এই সকল কমিটি থেকে আমি সাথে সাথে একই সাথে ইস্তফা আমার হচ্ছে। তো মূলত একটি গণ অভ্যুত্থানের প্রেক্ষিতে 8ই আগস্ট আমরা গণ অভ্যুত্থানের প্রতিনিধি হিসেবে প্রথমে 2 জন, পরবর্তীতে আরও একজন 3 জন অন্যান্য উপদেষ্টাবৃন্দের সাথে তখন দেশের জাতীয় নিরাপত্তা এবং গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা বাস্তবায়নের লক্ষ্যে আমাদের সেই সময় দায়িত্ব গ্রহণ করাটা আমাদের কাছে গত 6.5 মাসের প্রেক্ষিতে সরকার কাজ করছে। হয়তো আমরা আশানুরূপ ফলাফল এখনো পাইনি, কিন্তু আমার কাছে মনে হয়েছে যে সরকারের একটা স্ট্যাবিলিটিতে সরকার এসেছে এবং ব্যক্তিগতভাবে সরকারের বাইরে যে দেশের বর্তমান যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে একটি রাজনৈতিক শক্তির উত্থানের জন্য আমার রাজপথে থাকা প্রয়োজন, ছাত্র জনতার কাতারে থাকা প্রয়োজন এবং আমরা যে গণতান্ত্রিক পরিবর্তনের আকাঙ্ক্ষা করি সেই আকাঙ্ক্ষার জন্য এবং আমার যে গণ অভ্যুত্থানে যে ছাত্র জনতা অংশগ্রহণ করেছে সেই শক্তিকে সংহত করতে আমি মনে করেছি যে আমার সরকারের থেকে আমার সরকারের বাইরে রাজপথে আমার ভূমিকা বেশি হবে এবং আমার বাইরে যারা আমাদের সহযোদ্ধা রয়েছেন তারাও এটি চান এবং সেই প্রেক্ষিতে আমি মূলত আজকে পদত্যাগপত্র জমা দিয়েছি। গত 6 মাসে আমি আমার জায়গা থেকে চেষ্টা করেছি কাজ করে যাওয়ার। 2টি মন্ত্রণালয়ের বাইরেও অনেক অতিরিক্ত দায়িত্ব আমাদের পালন করতে হয়েছে। আমরা চেষ্টা করেছি এবং মন্ত্রণালয়গুলোতেও আমরা কিছু কাজ করেছি। সেই কাজের ফলাফল হয়তো সামনে জনগণ পাবে, তারপরও আমি হয়তো চেষ্টা করেছি আমার কাজ আর ফলাফল সেটা জনগণ মূল্যায়ন করবে। তো আজকে থেকে মূলত আমি সরকারের কোনো দায়িত্বে নেই, এটি মূলত বলার জন্য আপনাদেরকে আমরা 3টা কোশ্চেন নিব। একজনে একটা প্রশ্ন। আপনি আপনার ব্যক্তিগতটা বলুন। আমার পরে যে দায়িত্ব নিবে এটা আসলে ক্যাবিনেটে পরবর্তীতে এটা ক্যাবিনেট ঠিক করবে, উপদেষ্টা পরিষদে ঠিক করবে। আর আমি আমার জায়গা থেকে মনে করেছি আমার বাইরের প্রয়োজন, বাট এখনও আমাদের গণ অভ্যুত্থানের আকাঙ্ক্ষা তো বাস্তবায়িত হয়নি। বিচার এবং সংস্কারের যে প্রতিশ্রুতি নিয়ে এই সরকার গঠিত হয়েছিল, ছাত্ররা এসেছিল, সেই প্রতিশ্রুতি পূরণে অন্য যে 2 জন রয়েছে তারা মনে করছে তাদের সরকারে এখনও দায়িত্ব রয়েছে, তারা এখনও সরকারের থেকেই জনগণকে সার্ভ করবে। তারা যদি রাজনীতি করার প্রয়োজন বোধ করে তারা তখন হয়তো সরকার ছেড়ে দেবে। হ্যাঁ, নতুন যে রাজনৈতিক শক্তি এবং দল গঠন হচ্ছে আমি সেখানে অংশগ্রহণ করতে আমার অভিপ্রায় আছে এবং জনগণের সাথে মিশে আবারও জনগণকে ঐক্যবদ্ধ করা এবং আমাদের যে গণ অভ্যুত্থান
জনগণের যে প্রতিশ্রুতি সেটা বাস্তবায়নে মাঠে থেকে কাজ করার লক্ষ্যেই আমি সরকার থেকে পদক্ষেপ করছি। লাস্ট তাজওয়ার এটার জন্য আপনাদের দলটির যেদিন ঘোষণা 28 তারিখ সেদিন পর্যন্ত অপেক্ষা করতে হবে, সেদিনই এটা জানা যাবে। নারীদের মধ্যে থেকে একটা কোশ্চেন নিব। নারী কেউ আপনি সাজেদা জি। না, আমাদের তো অনেক সীমাবদ্ধতা ছিলই, আমরা সেই সীমাবদ্ধতাগুলো কাটানোর চেষ্টা করেছি সবসময়, এবং এখানে সীমাবদ্ধতা ছিল, আমলাতান্ত্রিক জটিলতা ছিল। আমরা এসে এই ব্যুরোক্রেসিকে যেভাবে পেয়েছি, এখানে পুলিশ যে তার আত্মবিশ্বাসের ঘাটতি হয়েছে আন্দোলনের পরে, এবং একই সাথে এখানে এই জুলাই গণহত্যাকারীদের, জুলাইয়ের যারা গণহত্যাকারী তাদেরকে গ্রেফতারের বিষয়টা, বিচারের বিষয়টা, সেই বিষয়ে আমাদের কিছু সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও আমরা কাজ করেছি। আমি জনপ্রশাসন কমিটির একটা দায়িত্বে 2 সপ্তাহের মতো ছিলাম। 2 সপ্তাহের মিটিংয়ে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে যারা 18 সালের ডিসি ছিল এবং দুর্নীতির সাথে জড়িত ছিল তাদেরকে সরানোর ব্যবস্থা, এরকম কিছু উদ্যোগ আমরা নিয়েছি, এবং আমি আশা করব যে অন্তর্বর্তীকালীন সরকার সামনের দিনগুলোতে জনগণের যে আকাঙ্ক্ষা, গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে তারা সচেষ্ট হবে, এবং দেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতি, সেই আইন শৃঙ্খলা পরিস্থিতি এবং দ্রব্যমূল্য নিরসনে তারা সফলতা দেখাতে পারবে। ধন্যবাদ। থ্যাংক ইউ। সরাসরি ছিলাম রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায়। এই ছিল দুপুরের সময়। সঙ্গে থাকুন সময়।